তিলো সকলের আগে গিয়েই রিয়ার বাড়ির মোড়ের মাথায় গ্রোসারি সুপার শপের সামনে গিয়ে দাঁড়াবে ভেবেছিল, কিন্তু সে হতাশ হল। সকলেই প্রায় দাঁড়িয়ে আছে। আহানের মাঝে আজ এক অন্যরকম ব্যস্ততা। তার চোখে মুখে উত্তেজনার আভাস। ওর ভঙ্গিমায় প্রকাশ পাচ্ছে ও আসলে দুশ্চিন্তাগ্রস্ত। রিয়া আদৌ আসার সুযোগ পাবে কিনা এটা সকলকেই ভাবাচ্ছে। সকলের ভেতরেই এক প্রকার উদ্গ্রীবতা কাজ করছে। অনি যেন আহানের চাইতে বেশি অধৈর্য। কারণটাও স্পষ্ট। নির্ধারিত সময় আরও আগেই পার হয়ে গিয়েছে। আহান কয়েকবার রিয়াকে ফোনে ট্রাই করল। ফোনটা বন্ধ। আহানের ভেতরকার উত্তেজনা এখন হতাশায় পরিণত হয়েছে। শরীরের রক্ত যেন রাতের ফাঁকা হাইওয়ে ছেড়ে উন্মত্ত অরণ্যের রাস্তায় চলেছে। মীরা রিয়াকে দুটো গালিও দিল। এরপরও ওরা প্রায় 2 ঘন্টা যাবৎ দাঁড়িয়েছিল। একসময় হতাশ হয়ে চলে আসতে নেবে, তখনই রিয়ার আগমন। সে দৌড়ে এসে ক্লান্ত। ওদের সামনে দাঁড়িয়ে হাঁটুতে হাত রেখে রুকুর ভঙ্গিমায় হাঁপাচ্ছে। ওকে দেখতে পেয়ে সবার ভেতরেই একটা চাপা উচ্ছ্বাস কাজ করছে, যা ওরা কেউ কেউ প্রকাশ করেই ফেলল। আর কেউ কেউ প্রাধান্য দিল রাগটাকে। রিয়ার হাতে কোনো ব্যাগ ছিল না। একেবারে এক কাপড়ে বেরিয়ে এসেছে যেন। আহান ব্যস্ত ভঙ্গিমায় ছুটে গেল রিয়া দিকে। রিয়া হঠাৎই আহানকে জড়িয়ে ধরল। আর নিজের আবেগটাকে আটকে রাখতে পারল না। হু হু করে কেঁদে দিল। ওরা হয়তো ওদের দুজনের ভিতরে ঢুকতে চায়নি। কেউ কোনো কথা বলল না যতক্ষণ না ওদের ভিতরকার নাটকীয়তা বা আবেগের আদান প্রদান শেষ হল। তিলোর হঠাৎই একটা উদ্ভট ইচ্ছা হল। নিজের অবাধ্য মন, যার কারণে সে পরবর্তীতে নিজেই লজ্জা পেয়েছে। ইচ্ছেটার সাথে আসলে সে নিজেই আরামদায়ক অনুভব করছিল না। অস্বস্তিকর একটা মুহূর্ত। সে আসলে চাইছিল রিয়ার জীবনে আহানের মতো তার জীবনে কেউ থাকুক, যে তাকে ঠিক এতটাই ভালোবাসবে আর তিলো তার জন্য সবকিছু ছেড়ে দিতেও দ্বিধাবোধ করবে না। সে নিশ্চিন্তেই তার হাত আঁকড়ে ধরতে পারবে। একটা ভরসা করার মতো হাত, একটা কাঁধ যেখানে ও কাঁদতে পারবে, নিজের সমস্ত দুঃখ উজাড় করে দিতে পারবে চোখের পানিতে, যেটা সেই আস্থাপূর্ণ কাঁধটা ভিজিয়ে দিতে পারবে। এবং সেই ভরসাযোগ্য হাতটা ওর চোখের পানি মুছিয়ে দেবে। ব্যাস, এটুকুই। এটা কি খুব বেশি কিছু? তিলোর মনে প্রশ্ন জাগল। তবে তার উত্তর খুঁজে পাওয়ার তাগিদও এখনই অনুভব করছে না। তিলো যেতে দিল বিষয়টাকে একেবারে অস্পর্শ রেখে। রিয়া জানালো, তাকে পালাতে বেশ কাঠখড় পোড়াতে হয়েছে। ওর বাবা বাসায় ছিল আর ওর উপর ছিল নজরদারি। কাজের মেয়েটাকে নিজের লেটেস্ট মডেলের স্যামসাংয়ের ফোনটা উৎকোচ দিয়ে বেরিয়ে আসতে হয়েছে। রিয়াকে আর কেউই কিছু বলল না দেরি করে আসার জন্য। ওরা উৎফুল্ল মনে রওনা হলো কাজী অফিসের দিকে। তৌকির তার বাবার গাড়িটা নিয়ে এসেছিল। আহান আর অনিকেত নিজেদের মোটরসাইকেল। অনিকেতের পেছনে মীরা উঠল। রিয়া তৌকিরের গাড়িতেই উঠল। বন্ধুদের অংশগ্রহণে ছোটখাটো একটা আন্তরিক অনুষ্ঠানের মাধ্যমেই সম্পন্ন হল আহান এবং রিয়ার বিয়ে। ওদের সাথে যোগ দিয়েছিল আহান এবং রিয়ার কয়েকজন কাজিন। এরপর ওরা কিছুক্ষণ আড্ডা দিয়ে দুপুরে আহান খাওয়ালো সবাইকে। আর ওর বন্ধুরা আহানের খেয়ে ওকেই বারবার লজ্জায় ফেলছে। ওদের কথাগুলো তো মাঝে মাঝেই লাগামছাড়া হয়ে যাচ্ছে, এতে রিয়া খুব বেশিই লজ্জা পাচ্ছে। মনের সাথে তার নিজের ভেতরকার উচ্ছ্বাস চেপে রাখার ভীষণ লড়াই হচ্ছে। এর উপর ওদের দেওয়া যন্ত্রণা। রিয়ার তো টিকে থাকাই দায় ওদের মাঝে।
আহান বিকালের দিকে রিয়াকে নিয়ে নিজের বাড়িতে ফিরল। আহানের বাবা মা উভয়ই ছোটখাটো একটা ধাক্কা খেয়েছে। আহান যে এমন করতে পারে এটা ওনাদের ধারণাতীত ছিল। আহানের মা বিষয়টায় খুশি হলেও মনে হল না যে আহানের বাবা খুব একটা খুশি হয়েছে বলে। ওর বন্ধুরাও ছিল সাথে। আহানের বাবা ওদের দেখে মুখে কিছু না বলেই ভেতরে চলে গেলেন। আহান বিষয়টা খেয়াল করে নিজেও ওনার পেছনে পেছনে ঢুকল। তবে বেরিয়ে এসে ওর ভাবভঙ্গি ভালো ছিল না। ওর বন্ধুরা ওকে জিজ্ঞাসা করল কি হয়েছে। ও কিছু না বলেই রিয়ার হাত ধরে বাড়ির বাইরে বেরিয়ে এলো। কেবল ফিরোজকে বলল ওদের অন্তত আজ রাতের জন্য ওর ফ্ল্যাটটায় জায়গা দিতে। এরপর ও কোনো না কোনো একটা ব্যবস্থা করেই নেবে। ওরা প্রায় প্রত্যেকেই ঘটনাটায় ব্যথিত হল। ফিরোজ বিনা বাক্য ব্যয় ওদের নিয়ে চলল নিজের ফ্ল্যাটে। ফিরোজের বাবা রাজশাহীর একজন স্বনামধন্য ব্যবসায়ী। ছেলের এই শহরে হোস্টেলে থাকতে কষ্ট হবে চিন্তা করে তিনি এখানকার ফ্ল্যাটটায় ছেলেকে থাকতে দিয়েছেন। তবে ফিরোজ যতগুলো রাত ওই ফ্ল্যাটটায় না কাটিয়েছে তার থেকে বেশি ও বন্ধুদের বাড়িতে কাটিয়েছে। তাদের বাড়ির ছাদে আড্ডা দিয়ে রাত পার করেছে। বিয়ার খেয়ে ফ্ল্যাট ভবনটার ছাদে চিৎপটাং হয়ে কাটিয়েছে। ফিরোজ আহানকে আশ্বস্ত করল যে ও যতদিন ইচ্ছা থাকতে পারে ওর সাথে। তিলোর আজকে মিশ্র অনুভূতি অনুভূত হচ্ছে। আহান এবং রিয়ার বিয়ে হয়ে যাওয়ায় ও খুশি হচ্ছে ঠিকই, তবে ওদের বাড়িছাড়া হওয়ার ঘটনায় খারাপও লাগছে। তিলোর মনে হয় না আহান বা রিয়া অনেক বেশি কষ্ট পেয়েছে। কিছুক্ষণ আগে রিপা ওকে নোটস পাঠিয়েছে। তিলো সেগুলোই খাতায় তুলে নিয়ে সবে শেষ করল। রাত 11:30 বাজে সবে। 11টার ভেতরই ওদের বাড়ির সকলের খাওয়া দাওয়া শেষ হয়ে যায়। ওর আজকে চোখের পাতা ভেঙে ঘুম আসছে। গতরাতে ঘুমাতে পারেনি, আর আজকে খানিকটা স্ট্রেস গিয়েছে ওর ওপর থেকেও। দুটো নতুন উপন্যাসের বই কিনেছে। পড়বে ভেবেছিল, কিন্তু আজ আর তার শক্তি নেই যেন। তিলো জানালাটা খুলে লাইট অফ করে শুয়ে পড়ল। আর প্রায় সাথে সাথেই ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে সে সুন্দর একটা স্বপ্নও দেখল। কিন্তু সেই স্বপ্নের মাঝখানেই ওকে সমাপ্তি টানতে হল সেই বিশেষ বিরক্তিকর যন্ত্রের যন্ত্রণায়। নিস্তব্ধ রাতের নির্জনতার পর্দা ফুঁড়ে সেই তীক্ষ্ণ শব্দ তিলোর ঘুম ভাঙিয়ে ওর চোখে মুখে আপনা আপনি বিরক্তি ঢেলে দিল। চোখ বন্ধ অবস্থাতেই ওর ভ্রু কুঁচকে মুখ থেকে বিরক্তি প্রকাশক চো জাতীয় শব্দ বেরিয়ে আসল। তিলো চোখ বন্ধ অবস্থাতেই হাতড়ে ফোনটা তুলে কেটে দিল। যত গুরুত্বপূর্ণ হোক ওর ধরার ইচ্ছা নেই। কিন্তু অসভ্য যন্ত্রটা আবারও বেজে উঠল। তিলো এবার ফোন বন্ধ করতে পাওয়ার বাটনে চাপ দিয়ে পাওয়ার অফ অপশনটায় আঙুল ছোঁয়াতে ফোনের স্ক্রিনের দিকে তাকাতেই এক প্রকার আঁতকে উঠল। নতুন ফোন কেনার পর প্রায় সবার নাম্বার নিয়েই তিলো সেভ করে রেখেছিল, যদিও অর্ধেকের বেশি মানুষকে ও কখনো ফোন করেনি, শুধুই সেভ করেছিল। সেরকমই একজন যাকে ও কোনো দিন কল করেনি। ফোনের স্ক্রিনে অরিকের নামটা ভেসে উঠেছে। তিলোর যেন বিশ্বাস হল না। এক মুহূর্তের জন্য ওর ভেতর অবচেতন একটা আনন্দ ছেয়ে গেল, একদম সমুদ্রের একটা ঢেউয়ের মতো, যেটা একবার ছুঁয়ে চলে গেল, এজন্য যে অরিক ওকে কল করেছে। মানে ও কি গুরুত্বপূর্ণ কেউ? পরমুহূর্তে তিলোর রাগ হল। ভীষণ রাগ হল ওর ঘুমটা ভাঙিয়ে দেওয়ার জন্য। তিলো একটু থেমে মনে করার চেষ্টা করল এতক্ষণ ধরে দেখতে থাকা স্বপ্নটাকে। ও কিছুতেই মনে করতে পারল না। এটুকু জানে যে
স্বপ্নটা সুন্দর ছিল যা ও উপভোগ করে ঘুমের মাঝেই একটা আনন্দ অনুভব করতে পারছিল। স্বপ্নটার জন্য ওর আফসোস হচ্ছে, যেটা অরিকের উপর রাগ হিসাবে জমা হচ্ছে ও কর্তৃক। তিলোর ভাবনার মাঝে ফোনটা কেটে আবার বেজে উঠল। তিলো কঠিন কিছু কথা ওকে শোনানোর উদ্দেশ্যে কলটা রিসিভ করে কানে ধরে কিছু বলতে যাবে, তার আগেই অরিক গলা খাকারি দিয়ে বলে ওঠে, ফোন ধরতে এত সময় লাগে কেন তোর? কি করছিলি বসে বসে? বিগত 24 ঘন্টার মধ্যে তিলো এই তৃতীয়বারের মতো অবাক হল। অরিকের কণ্ঠে স্পষ্ট অধিকারবোধ। তিলো নিজের অবাক হওয়ার পর্যায় থেকে দ্রুত নেমে এলো। এত রাতে মানুষ কি করে? এটাও প্রশ্ন। তিলো ঝাঝালো কণ্ঠে বলল, তোর সমস্যা কি আগে সেটা বল। এত রাতে মানুষ কি করে? কি করে হ্যাঁ? একটা মানুষের ঘুম ভাঙিয়ে জিজ্ঞাসা করছিস, সে কি করছে? তুই ঘুমাচ্ছিলি? অরিকের কণ্ঠে আশ্চর্য। কেবল 12:30 বাজে আর তুই ঘুমাচ্ছিলি? এত তাড়াতাড়ি ঘুমালে পড়বে কে? আজকে ভার্সিটি আসিসনি কেন? বাড়িতে জানে? না আমি জানাবো? দেখ তিল, তুই অনেক ফাঁকি দিচ্ছিস। সেমিস্টার পরীক্ষায় কি করবি? তোকে ভাবতে হবে না সেটা নিয়ে। আমার লাইফ আমি দেখব। ভার্সিটি আমার বাপের টাকায় আমি পড়ি। তোর কি? আমি ফাঁকি দিল আমি ভুগব। তোর কি? এমনিতে তো আমার সাথে কারো যোগাযোগ থাকা না থাকা সমান। এখন এত জ্ঞান দিচ্ছিস কেন? অরিক তিলোর শেষ কথাটায় সামান্য আঘাত পেলেও সেটা লুকিয়ে কিছু বলার আগে তিলো আরও কিছু কথা শুনিয়ে ফোন কেটে দিল। তিলো ফোন কেটে দেওয়ার পরও কিছু সময় পর্যন্ত অরিক কানে ফোনটা ধরে রাখল। ওর ভেতর একটা জোরতা হঠাৎই পরজীবী হয়ে অবস্থান করে নিয়েছে। ও যেন পরবর্তী পদক্ষেপ নেওয়ার শক্তিটুকুই হারিয়ে ফেলেছে। তিলো ফোন কেটে দেওয়ার পর ওর আর ঘুম আসছে না, অরিকের উপর ও মহাবিরক্ত। ছোটখাটো প্রতিশোধ নিতে ইচ্ছা করছে। কিছু সময় ভেবেই একটা উপায় ও বের করে ফেলল। আর সেটা সেই মুহূর্তেই কার্যকর করার পদক্ষেপ নিয়ে নিল। অনি নিজের বেডরুমে লাইট অফ করে বিছানার উপর গোটগাট হয়ে বসে ল্যাপটপে একটা হরর মুভি দেখছে। প্রথমে যতটা সাহস নিয়ে দেখা শুরু করেছিল, মুভিটার যত গভীরে যাচ্ছে ওর সাহস কমতে শুরু করেছে। এই মুহূর্তে ওর সাহসের লেভেল একেবারে শূন্য। রীতিমতো ওর হাত পা কাঁপছে। মাঝে মাঝেই মুখে হাত দিয়ে ঢেকে আঙুলের ফাঁকা থেকে দেখছে ও। মাঝে মাঝে মৃদু চিৎকার করে উঠছে। বাড়িতে কেবল ওর মা আছেন, যিনি ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়েছেন। অনির বাবা ওর ভাইকে নিয়ে ইন্ডিয়ার চেন্নাইতে গিয়েছে ডাক্তার দেখাতে। অনি এখন এক প্রকার স্বাধীন, যেটার পূর্ণ প্রয়োগ সে করছে। অনির এবার একটু ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন পড়েছে। কিন্তু ও যেতে পারছে না, এতটাই ভয় পেয়েছে। ও যেন নড়তে ভুলে গিয়েছে। দাঁতে দাঁত বাড়ি খাচ্ছে বলে ও মাঝে মাঝেই অনুভব করতে পারছে। খাট থেকে নিচে পা রাখলে যদি খাটের তলা থেকে কেউ হাত বাড়িয়ে ওর পা ধরে টান দেয়,
সেই ভয় পা মাটিতে রেখে ওয়াশরুম পর্যন্ত যেতে পারছে না। রুমের লাইটের সুইচ দরজার পাশে, যেখানে যেতে ওকে নামতেই হবে। হরর মুভিতে ছোটখাটো চলাফেরাও আতঙ্ক। এর মধ্যে লিড ক্যারেক্টরের একটা ফোন আসে। ফোনটা বেজে উঠতেই সে আঁতকে ওঠে আর ভয়ঙ্কর ব্যাকগ্রাউন্ড মিউজিক শুরু হয় এবং সেই মুহূর্তে অনির ফোনটাও বেজে উঠল। অনি যেন এক প্রকার লাফিয়ে উঠল হঠাৎ আওয়াজটায়। ওর বেগও বেড়ে গেল। ভাগ্যিস পুরোপুরি হয়ে যায়নি। অনি বুকে থুতু দিয়ে ল্যাপটপের থেকে কিছুটা দূরে রাখা ফোনটা হাতে নিল। নিজের হৃৎপিণ্ডে হাতুড়ি পেটার শব্দ ওর কানে বেজে চলেছে। অনি স্ক্রিনে তাকিয়ে তিলোর নামটা দেখে কলটা রিসিভ করেই কয়েকটা গালি ছাড়ল ওকে। তিলো চুপ থেকে ওর গালাগালি শেষ হওয়ার পর বলল, অনিমা সুন্দরী, একটা উপকার করবি সোনা? তিলোর মধু বর্ষণ কণ্ঠ শুনে অনির ভ্রু যুগল আপনা আপনি কুঁচকে এলো। আর ওর পুরো নাম ধরে ডাকা। ওর ভেতরের ভয়টা অনেকটা কমে গিয়েছে। অনি ল্যাপটপটা হোল্ড করে বিছানা ছেড়ে নেমে ফোন কানে ধরেই ওয়াশরুমে ঢুকে তিলোকে পড়ে ফোন করছি বলে কেটে দিল ও কলটা। কলটা কাটতেই আবারও ভয় করছে ওর। তবে আলো থাকায় তার তীব্রতা কম। অনি ফ্রেশ হয়ে এসে ওকে কল করল হোয়াটসঅ্যাপে। তিলো ওকে কেবল বলল, দোস্ত, তোকে একটা নাম্বার দিচ্ছি, প্লিজ কিছু কর, আমাকে জ্বালিয়ে মারছে এটা। অনি সামান্য উদ্বেগ নিয়ে বলল, কি হয়েছে তোর? খুলে বল। খুলে বন্ধ করে যেভাবেই বলি না কেন, আসল কথা হলো আননোন নাম্বার মেয়ের গলা পেলে যা হয় আর কি। সামনাসামনি না দেখে ওরা যা করে। তো এখানে আমি কি করব? তুই কি সব হাবিজাবি গালাগালি করে এসব সামলে নিস? সেটাই করবি। তোকে কে বলল? গাধি, তুই নিজে বলেছিস আর এখন ভুলে যাচ্ছিস? যাই হোক, আমি তোকে টেক্সট করে পাঠাচ্ছি নাম্বারটা। তিলো অনিকে কিছু বলতে না দিয়ে ফোন কেটে দিল। অনি হ্যাবলার মতো ফোনটা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকল কিছুক্ষণ। মনে করার চেষ্টা করছে কবে ও তিলোকে এমন অদ্ভুত কোনো কথা বলেছে, কিন্তু ওর মনেই পড়ছে না। তিলো ওকে সরাসরি অরিকের নাম্বার দিতে পারছে না। এতে অনিকে সায় দেওয়া হবে। তিলো আড়াল থেকে কাজটা করবে। অনিকে সরাসরি অরিকের সাথে যোগাযোগ করার সম্মতির বিষয়ে বলবে না। তিলো দুকুলি ঠিক রাখতে চায়। অরিক কিছু বললেও সে উত্তরও প্রস্তুত রেখেছে। তিলো অনিকে অরিকের ফোন নাম্বার টেক্সট করে পাঠায়। আর সাথে অনুরোধ করে অন্তত একবার ফোন করতে। যেভাবে ছেলেরা আননোন নাম্বারে কল করে ডিস্টার্ব করে সেভাবে যেন অনি করে। তিলো নিজের দায়টা এড়িয়ে যায় সম্পূর্ণ। অনি অনেক ইতস্ততা করে সবশেষে সিদ্ধান্ত নেয় কল করবে। নাম্বারটা ডায়াল করতেও ওর কেমন অস্বস্তি হচ্ছে। এরপরও করল কেবল সে তিলোকে কথা দিয়েছে বলে। প্রথমবার ফোনটা বেজে কেটে গেল। দ্বিতীয় এবং তৃতীয়বারও। অনি হতাশ হয়েছে ঠিকই, তবে মনে মনে খুশিও হয়েছে। হাঁপ ছেড়ে বাঁচল সে। তিলোকে টেক্সট করল, ফোন ধরেনি। এতে তিলোর মেজাজটা খারাপ হল। অরিক ফোন সাইলেন্ট করে রেখেছে। ছেলেটার বুদ্ধি আছে, যেটুকু তিলোর নেই। তবে তিলো জানে, অনি একবার জানতে পারলে যে এটা অরিকের নাম্বার, অরিককে বিরক্ত করে করে মাথা খারাপ করে দেবে। অনির আগে দুটো ব্রেকআপ হয়েছে ওর অতিরিক্ত কথার দরুন, ভেবেই তিলোর পৈশাচিক আনন্দ অনুভূত হচ্ছে। সে খুশি মনেই ঘুমিয়ে পড়ল। পরদিন ভার্সিটিতে যাওয়ার আগে অনি আরেকবার ট্রাই করল। এবার প্রথমেই ফোনটা তুলল অরিক। ছোট করে হ্যালো বলে জিজ্ঞাসা করল, কে বলছেন? অনি ঘন একটা শ্বাস নিয়ে বুকে ফু দিয়ে নরম কণ্ঠে বলল, তুমি চিনতে পারছো না আমাকে প্রিয়? এতটা কেয়ারলেস তুমি? বলেই ন্যাকা কান্নার সুর তুলল। অরিক ভ্যাবাচেকা খেয়ে গিয়েছে।
ও রুক্ষ কণ্ঠে বলল, সরি, রং নাম্বার। বলেই কল কাটতে যেতেই অনি এক প্রকার চিৎকার করে বলে উঠল, এই, তুমি কল কাটছ কেন? একদম কাটবে না। একে তো চিনতে পারলে না, এখন আবার ইগনোর করছ। শোনো না সোনা, সরি। তোমার মনে পড়ে না আমরা একসাথে কতদিন কাটিয়েছি? কত রাত তোমার বাইকের পেছনে থেকে তোমাকে জাপটে ধরে রাতের ফাঁকা হাইওয়েতে ঘুরেছি। কত। অনির কথা শেষ হওয়ার আগেই ফোনটা টুট শব্দে কেটে গেল। অনি নিজের চেহারাটা আয়নায় দেখে বিরক্তি প্রকাশক মুখ করে বলল, ছাছড়া কোথাকার। অনি নিজের ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে কাজটা করছিল নিজের অভিনয়ের ভঙ্গিমার উপর নজর দিতে। তবে অনির সন্দেহ হল ছেলেটাকে ব্যক্তিত্বসম্পন্ন মনে হচ্ছে। তার পক্ষে তিলোর বর্ণনা মতে ওই ফালতু কাজটা করা আদৌ কি সম্ভব? অনি ৭-৫ না ভেবে আবারও কল করল। এবার অরিক ফোন তুলে ওকে কিছু বলতে না দিয়েই ঝাঝালো কণ্ঠে বলল, দেখুন, আপনি রং নাম্বারে ডায়াল করে যাচ্ছেন। আমি সে নই। অনি মসৃণ কণ্ঠে বলল, তাহলে কে তুমি প্রিয়? আমি তার উত্তর দিতে বাধ্য নই। অরিক ফোনটা কাটতে যাবে তখনই ওর মা ওর রুমের দরজায় দাঁড়িয়ে ওকে বলে, খেতে আয় অরিক। ভার্সিটিতে যাবি না? এত দেরি করছিস কেন? অভ্র আর তোর বাবা বসে আছে। আসছি মা। অরিক শব্দ দুটো উচ্চারণ করে কল কেটে দিল। এদিকে অনি স্তম্ভিত। ও নামটা শুনেছে। আর ভার্সিটি। ইনি কি প্রফেসর অরিক? অনি নিজের কানে তখনও ফোনটা ধরে আছে। ওর যেন বিশ্বাস হচ্ছে না। তিলোকে সামনে পেলে যেন জড়িয়ে ধরে চুমু খেত। তারপরও খটকা লাগছে। তিলো সেধে নাম্বার দিবে কেন? ভার্সিটিতে গিয়ে অনি তিলোর সাথে কথা না বলেই চুপচাপ ক্লাস করে যাচ্ছে। আজকে আহান আর রিয়াও ক্লাসে এসেছে, যদিও তাদের আসার কথা না। সবাই তাদের নিয়েই মেতে আছে। ওদের লজ্জাও দিচ্ছে। তাই এত কথা বলা মেয়েটা, অনি, যে একেবারে চুপচাপ আছে, এটা কারো খেয়াল করার ফুরসত হয়নি। তবে রিপা কিছুটা খেয়াল করলেও গুরুত্ব দেয়নি। লাঞ্চ টাইমে আজকে অনিকে খুঁজে পাওয়া যায়নি। সবার চোখের আড়ালেই সে কোথাও চলে গিয়েছে। এটা কেবল তিলোর চোখে পড়েছে। তিলো বুঝতে পারছে অনি কোথায় যেতে পারে। মনে মনে সে হাসতে সক্ষম হল। অনি অরিককে খুঁজে বের করেছে। অরিক অন্য একজন প্রফেসরের সাথে কথা বলছে। অনি আড়াল থেকে ওর উপর চোখ রেখে আরেকবার কলটা করল। অরিকের ফোনটা পকেটে বেজে উঠল। অরিককে সেটা বের করতে দেখে অনি তাড়াতাড়ি ফোন কেটে দিল। অনির তো খুশিতে এখন ডিগবাজি খেতে ইচ্ছা করছে। সত্যি এটা অরিকের নাম্বার। অনি ওখানে আর দাঁড়াল না। ছুটে চলে আসলো নিজের বন্ধু মহলে। ভার্সিটি শেষে অনি তিলোকে নাম্বারটা সম্পর্কে জিজ্ঞাসা করে বলল, তুই কি ইচ্ছা করে প্রফেসরের নাম্বার আমাকে দিয়েছিস? তিলো যেন কিছুই জানে না, মন ভঙ্গিতে অবাক হয়ে বলল, কোনো প্রফেসর? অরিক স্যার। কি বলছিস? আমি কেন দেব তোকে? তাহলে বোধহয় ওই নাম্বারটা দিতে গিয়ে চলে গিয়েছে। ওকে, তুই সেই নাম্বারটা দে। তিলো এবার আবিষ্কার করল সে বিপদে পড়েছে। এক মুহূর্ত ভেবে তারপর বলল, তোকে নাম্বারটা দিয়েই ডিলিট করে দিয়েছি দোস্ত। ভাইয়ার নাম্বার গিয়েছে সেটা খেয়ালই করিনি। অনি বেশ ভালো করে বুঝতে পারছে তিলো মিথ্যা বলছে। তাতে কি? ও তিলোর কাছে নাম্বারটা চাইতেন চেয়েছিল, কিন্তু কিছু জড়তার কারণে পারছিল না। এখন সে খুব খুশি
তবে তা মুখে প্রকাশ না করে হঠাৎই বলল, চল তোকে আইসক্রিম খাওয়াই। তিলো ভ্রু কুঁচকে বলল, আইসক্রিম? তুই কিপটা, আমাকে আইসক্রিম খাওয়াবি? অনি আমতা আমতা করে বলল, এসব কি তিল? আমার কি মাঝে মাঝে বন্ধুদের খাওয়াতে ইচ্ছা করে না? বন্ধুদের? তাহলে সবাইকে আসতে বলি? আজব তো, এত টাকা এখন নেই, পরে ওদের খাওয়াবো। তুই না খেলে বল, আমার এই টাকাও বেঁচে যাবে। রাগিস কেন? রাগ করব না। না, চল। তিলো আর অনি ভার্সিটি থেকে অনেকটা দূরে একটা আইসক্রিম পার্লারে এসে ঢুকল। দোকানটা নতুন, শপিং মলের পাশে। অনি দুটো চকলেট ফ্লেভারের আইসক্রিম অর্ডার দিয়ে এসে তিলোর সামনে বসল। অনি ব্যাগ থেকে ফোনটা বের করে স্ক্রোল করে যাচ্ছে। তিলো একই কাজ করতে করতে আইসক্রিমটা আসলে সামনে তাকাল। চোখ ঘোরাতে গিয়ে এক দৃশ্য চোখে পড়তেই তিলো স্তম্ভিত। ও দোকানের দরজা থেকে তুলিকে বের হতে দেখল একটা অচেনা ছেলের হাত ধরে। তিলো চরম অবাক। এক মুহূর্ত তাকিয়ে মনে হল ওটা তুলি। পর মুহূর্তেই নিজেকে সামলে নিজেকেই প্রশ্ন করল, তুলি ঈশানকে ফেলে এখানে আসবে কেন? তিলো এরপরও নিজের খটকাটা কাটিয়ে উঠতে পারল না। চেয়ার ছেড়ে উঠে গেল। অনি বিষয়টা লক্ষ্য করে অবাক হয়ে ওকে ডাকল। তিলো ওকে পাত্তা না দিয়ে বাইরে বেরিয়ে এলো তুলিকে দেখতে। ওর কাছে স্পষ্ট হলো মেয়েটা আসলে তুলি। তিলো যতক্ষণে চিন্তা করল ও ডাকবে, ততক্ষণে তুলি রিকশায় উঠে পড়েছে। ওর পাশে ছেলেটা উঠে বসল আর রিকশাটা চলতে শুরু করল। দুপুরের এই সময়টায় সাধারণত আশেপাশে মানুষের চলাচল তুলনামূলক কমে যায়। খুব ভিড় না হওয়ায় তিলো স্পষ্টভাবেই তুলিকে দেখতে পেয়েছে, যেটাকে সে চোখের ভুল বলতে পারে না। রিকশাটা চলে যাওয়ার পর অনিও আসলো সেখানে। তিলোকে অবিশ্বাসের দৃষ্টিতে একদিকে চেয়ে থাকতে দেখে সেও সেদিকে তাকালো, তবে তার চোখে কিছুই পড়ল না। রিকশাটার হুড ততক্ষণে উঠে গিয়েছে। অনি তিলোর কাঁধে হাত রেখে বলল, কি রে, ওভাবে ছুটে আসলি কেন? কাউকে দেখেছিস? তিলো ছোট করে হুম বলে ফোনে ওর মাকে ডায়াল করল। প্রথমবারেই নাসিরা পারভিন ফোনটা রিসিভ করলেন। আনুষ্ঠানিক কথাটুকু সেরেই তিলো জিজ্ঞাসা করল, আপু কোথায় আম্মা? কে? তুলি? ও তো আজকে একটু বাইরে গিয়েছে। একটা ফোন কিনবে। তোর বাবার কাছে থেকে টাকা নিল তো। আর ঈশানের জন্য ফর্মুলা মিল্ক কিনবে। কেন রে? তিলোর নিজের মস্তিষ্কে পুরো বিষয়টাকে একবার সাজিয়ে বলল, না, কিছু না, এমনি। আচ্ছা রাখছি, আমি বাড়ি ফিরছি। কথাটা বলে তিলো কল কেটে দিল। নাসিরা পারভিন ওর কথায় খুব বেশি মাথা ঘামালেন না। তিলো ফোনটা রাখতেই অনি একেবারে ছেকে ধরল ওকে। কি সমস্যা তোর? আমাকে একবার একটু বলতে কি হয়? এদিকে কৌতূহলে আমার কেঁদে ফেলার জোগাড়। কি দেখেছিস তুই? তিলো দোকানটার ভেতরে ঢুকতে ঢুকতে বলল। একটা মেয়েকে দেখে তুলি আপু মনে হল। তাই? সত্যি তুলি আপু এখানে? তিলো পূর্বের চেয়ারটায় বসে বলল, জানি না। মেয়েটা একটা ছেলের হাত ধরেছিল। আপু কি করে হবে? অনি গলতে শুরু করা আইসক্রিমের এক চামচ গালে দিয়ে বলল, সেটাই। তার জন্য পুরো আইসক্রিমের মজা তুই নষ্ট করলি। এখন খাওয়া শুরু কর। তিলো চিন্তিত ভঙ্গিতে খাচ্ছে আর মনে মনে ভেবে চলেছে। অনেকটা ভাবার পর অনির দিকে না তাকিয়েই বলল, অনিমা, একটা কথা বলতো।
হুট করে যে আপুর ডিভোর্স হয়ে গেল, এই যে তার উপর এমন একটা ব্লেম দিয়ে। আপু এত চুপচাপ আছে কেন? একবারও সেটা মিথ্যা বলে দাবি নিয়ে গেল না ভাইয়ার বাড়িতে? আর ভাইয়ার বাড়ির লোকজনও সেদিন কিছুই বলল না কেন? এবার অনিরও ভাবান্তর হল। ও হাতের ফোনটা টেবিলের উপর রেখে সেটার পাওয়ার বাটন টিপে স্ক্রিন অফ করে দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে বলল, জানি না, বুঝতে পারছি না। হয়তো সে ঝামেলা করতে চাচ্ছে না। তিলো হুশ করে একটা নিঃশ্বাস ফেলে বলল, এটা খোড়া যুক্তি। ঈশানের কথা ভেবেও কি একবারও সে বলবে না ইমন ভাইয়াকে? আমি তো এই কয়েকদিনে ওকে একবারও ভাইয়ার সাথে যোগাযোগ করার ন্যূনতম চেষ্টা করতেও দেখিনি। আম্মাও চুপচাপ। স্ট্রেঞ্জ। এটা তো আমি ভেবেও দেখিনি ইয়ার। ডিভোর্স হয়ে গেলেও তুলি আপুর মতো মেয়েরা অন্তত একবার তো নিজের উপর আনা মিথ্যা অভিযোগের বিরুদ্ধে। তিলো ওকে থামিয়ে দিয়ে বলল, না না না, অভিযোগটা হয়তো মিথ্যা না, ভুল আপুর আছে, তাই সে চুপ করে আছে। বেশি ঘাটালে সেই আবর্জনা স্তূপে নিজে পড়বে। অনি অবাক দৃষ্টিতে তিলোর দিকে তাকিয়ে বলল, তোর এখন নিজের বোনকে সন্দেহ হচ্ছে? না করার তো কারণ নেই। প্রকৃত কারণ ও আড়াল করে গিয়েছে। তাছাড়া কেউই পুরোপুরি পবিত্র হয় না। আমরা মানুষ। নিজের বোন বলে তার অপরাধ না দেখার তো কারণ নেই। তুলি আপু, এটা তিল। ভুলে যাস না, মানব মস্তিষ্ক না অনেক বেশি রহস্যময়ী। কখন কি ইচ্ছা করে সেটা হয়তো সেই মস্তিষ্ক ধারক মানুষটাও বুঝতে পারে না। তাই বিয়ের আগের তুলি আপু আর এখনকার তুলি আপুর মধ্যে পার্থক্য আসলেও সেটা অস্বাভাবিক কিছু না। কথাটা শেষ হওয়ার সাথে সাথে তিলোর আইসক্রিমটুকুও শেষ হল। তিলো উঠে দাঁড়াল। অনি ব্যস্ত ভঙ্গিতে বলে উঠল, উঠে পড়লি কেন? একটু বসো, আমারটা শেষ হোক, একসাথে যাই। তিলো কণ্ঠে কোমলতা এনে বলল, সরি ইয়ার, বাড়ি যাওয়াটা জরুরি। তোর কচ্ছপ গতিতে খাওয়া শেষ হতে সময় লাগবে। পরে একদিন অপেক্ষা করব। এখন যাই। কথাটা বলে তিলো আর দাঁড়াল না, দোকান থেকে বেরিয়ে গেল। অনি ওকে দুবার ডেকে থেমে গিয়ে সামনে ফিরে স্বগতোক্তি করল, খাওয়ালাম আমি, আর আমার জন্যই একটু সময় দাঁড়াল না। লাগবে না আমার তোদের কাউকে। অনিও দ্রুত শেষ করে বিলটা দিয়ে বেরিয়ে পড়ল নিজের বাড়ির উদ্দেশ্যে। তিলো রিকশায় বসা অবস্থাতেই ভাড়াটা বের করে হাতে ধরে রাখল, যেন এটুকু সময় দিতেও তার বড় ক্ষতি হয়ে যাবে। নিজের ভেতরকার অস্থিরতা কাটাতে বারবার পা দোলাচ্ছে। বাড়ির সামনে রিকশাটা থামতেই তিলো খুচরা টাকা দিয়ে নেমে পড়ল। তড়িঘড়ি করে বাড়ির সামনের বারান্দাটায় দাঁড়িয়ে কলিং বেল টিপল। দরজা খুলতে খুলতে একটু দেরি হচ্ছে দেখে তিলো আবারও বিরক্ত হয়ে আবারও বেল টিপল। এবার নাসিরা পারভিনের গলা শোনা যাচ্ছে, আসছি তো। এরকম অভদ্রের মতো বেল বাজাচ্ছিস কেন? বলতে বলতে অনি দরজা খুলে দিল। অনি দরজা খুলতেই তিলো ব্যস্ত ভঙ্গিতে বলল, আপু এখনো আসেনি? না, ওর দেরি হবে আসতে, বলে গিয়েছিল। তিলো নিজেকে শান্ত করতে জোরে একটা শ্বাস নিয়ে বলল, আম্মা, আপুর কি আর কারো সাথে সম্পর্ক আছে? তিলোর প্রশ্নটায় নাসিরা পারভিন চমকে উঠলেন। হঠাৎ করেই উনি ঘামতে শুরু করেছেন। তিলোর জেনে যাওয়াটা এবং হাজার বারণ সত্ত্বেও তুলির স্পর্ধাটা ওনাকে একই সাথে কয়েক রকমের অনুভূতি এনে দিচ্ছে। কৌতূহল, তিলো জানল কিভাবে? রাগ, তুলি ওনার বারণ সত্ত্বেও আবারও ওনার কথার অবাধ্য হওয়ার সাহস পেল কিভাবে? ভয়,
এখন কি সকলেই ধীরে ধীরে জেনে যাবে? বিরক্তি, এইমাত্র বাচ্চাটাকে ঘুম পাড়িয়ে এসে তিলোর প্রশ্নের মুখোমুখি হওয়ার কারণে। সাথে সাহায্য পাওয়ার তাড়না। এই মিশ্র অনুভূতিটা আরেক ধরনের অনুভূতির অবতারণা করছে। তা হল উত্তেজনা। উনি নিজের কানের পাশ থেকে ঘামের সরু ধারার বয়ে চলা অনুভব করতে পারছেন। চুপ করে হতাশ দৃষ্টি ফেলে রেখেছেন তিলোর উপর। ওনাকে চুপ করে থাকতে দেখে তিলো বলল, কি হলো কি? চুপ করে আছো কেন? তুমি জানো তাই না? কি 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 জানব? কি আজগুবি কথা বলছিস হঠাৎ করে? রাস্তার রোদে কি তোর মাথা গেল নাকি? তুই বস, আমি তোর জন্য শরবত আনছি। কথাটা বলে উনি পেছনে ফিরে রান্নাঘরের দিকে যেতে নিতেই তিলো শান্ত এবং একই সাথে কম্পিত কণ্ঠে বলে উঠল, ঈশান ইমন ভাইয়ার ছেলে না? তাই না আম্মা? নাসিরা পারভিন থমকে দাঁড়ালেন তিলোর কথাটা ওনার কর্ণকুহরে প্রবেশমাত্র। উনি হঠাৎই নিজের উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেললেন, যেটা ওনার অজানা থেকেই ঘটে গেল। উনি পেছনে ফিরলেন তিলোর দিকে। তিলোর মুখোমুখি হলেন এবং ওর চোখে চোখ রেখে তাকালেন। ওনার চোয়াল শক্ত হয়ে উঠল আর উনি নিজের ডান হাতটা তুলে তিলোর গালে বসিয়ে দিলেন। ঘটনার আকস্মিকতায় তিলো হতভম্ব হয়ে গেল। তিলোর মুখটা একদিকে ঘুরে গেল। ও গালে হাত দিয়ে ছলছল চোখে নাসিরা পারভিনের দিকে তাকাল। চোখে তার কৌতূহল। নাসিরা পারভিন শক্ত গলায় দাঁতে দাঁত চেপে বললেন, তুলির নামে বাজে কথা একদম বলবি না। যা বলেছিস। ব্যাস। এই কথা বাইরে নিবি না। আমাদের তিনজনের বাইরে আর কেউ জানবে না এ কথা। তিলো নিজের বুঝে আসা গলাটা দুবার কেশে পরিষ্কার করে নিয়ে বলল, তাহলে সেটাই সত্যি? না। ঈশান ইমনের ছেলে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু তুই যে তুলির বিষয়ে আজকে কথাগুলো জেনে গেলি, এটা আর কাউকে বলবি না। তোর বাবাকেও না। তুমি আপুকে কিছু বলো না কেন? তিল, আর একটা কথাও বাড়াবে না তুমি এই নিয়ে। এখন ঘরে যাও। কিন্তু আম্মা আব্বুর থেকে লুকিয়ে। আমি তোমাকে থামতে বলেছি। বড় হয়েছ, কোথায় থেমে যাওয়া উচিত এটুকু যদি এখনো না শেখো তো কবে শিখবে? ফ্রেশ হয়ে এসো, আমি খেতে দিচ্ছি। নাসিরা পারভিন তিলোকে আর কিছু বলতে না দিয়ে রান্নাঘরে চলে গেলেন। তিলো সেখান থেকে নিজের রুমে চলে আসল। চোখ থেকে এখন পানি পড়ছে ওর। ঠেকিয়ে রাখতে পারল না। তিলোর অদ্ভুত লাগছে। পৃথিবীতে ও কাকে বিশ্বাস করতে পারে? নিজের এতদিনের চেনা বোনটাও আজ বদলে গেল। তিলো শাওয়ার সেরে মাত্র বেরিয়েছে। যদিও ওর শাওয়ার নিতেই ঘন্টা পার হয়ে গিয়েছে। বেডরুমের ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুলগুলো মুছতে মুছতে নিজের গালের দাগটা খেয়াল করতেই দেখতে পেল। যদিও ওর গায়ের রঙের জন্য খুব বেশি স্পষ্ট না, তবুও গভীরভাবে খেয়াল করলে বোঝা যাচ্ছে। তিলোর মনে মনে অভিমানের পাহাড় জমে যাচ্ছে ওর মায়ের বিরুদ্ধে। টাওয়েলটা বারান্দায় মেলে দিয়ে এসে চুল আঁচড়াতে আঁচড়াতেই কলিং বেল বাজতে শুনল। তিলো এক প্রকার নিশ্চিত এটা তুলি। কারণ এখন আনিস সাহেব আসবেন না আর তুষার কখনো একটা বাজিয়ে ভদ্র হয়ে দাঁড়িয়ে থাকা লোক না। পরপর তিনটা কমপক্ষে বাজাবে। ওর নাকি শব্দটা শুনতে ভালো লাগে। নাসিরা পারভিন বকেও ঠিক করাতে পারেনি ওকে। প্রতিবেশীদের কেউ আসলে আলাদা কথা। তবে তিলোর ধারণাকে সঠিক প্রমাণ করে দরজায় তুলিই ছিল। নাসিরা পারভিন দরজাটা খুলতেই তুলি মিষ্টি একটা হাসি তাকে উপহার দিল। ঘরে ঢুকে ওড়নার মাথা দিয়ে মুখ মুছতে মুছতে সোফায় বসে পড়ল।
হাতের ব্যাগগুলো সেন্টার টেবিলের উপর রেখে নাসিরা পারভিনকে উদ্দেশ্য করে বলল, ঈশান, কি ঘুমিয়ে গিয়েছে? রাস্তায় এত জ্যাম, দেরি হয়ে গেল একদম। এই রোদে রাস্তায় থাকা যে কি। নাসিরা পারভিন দরজাটা বন্ধ করে এগিয়ে এসে ওর কথার প্রত্যুত্তর না করে বরং গম্ভীর কণ্ঠে বললেন, তুমি আজকে আবার ওই ছেলের সাথে দেখা করে এসেছ তুলি? আমার কোনো কথা তোমার গায়ে লাগে না? তোমার বাপের মুখে চুনকালি না মাখানো পর্যন্ত শান্তি পাচ্ছ না? তুলি স্তব্ধ হয়ে গিয়েছে ওনার কথা শুনে। চোখে মুখে আতঙ্ক ফুটে উঠেছে ওর, গলা শুকিয়ে কাঠ হয়ে এসেছে। তুলি শুকনো একটা ঢোক গিলে ওনার দিকে তাকিয়েই বলল, আমি তো শুধু মার্কেটে। তুলির কথার মাঝেই নাসিরা পারভিন খানিকটা চিৎকার করে উঠলেন, চুপ কর অসভ্য মেয়ে কোথাকার! একদম মিথ্যা বলবি না। তোকে আমি নিষেধ করিনি ওর সাথে মিশতে? উত্তর দে, এরপরও কেন গেলি? তোর বাপ জানতে পারলে না একেবারে খুন করে ফেলবে তোকে। নিজের সংসার ভেঙেছিস, এখন আমার সংসারে কোনো অশান্তি চাই না আমি। তুলি ওনার কথাগুলো শুনে আর চোখের পানি ধরে রাখতে পারল না, ডুকরে কেঁদে উঠল। এতে নাসিরা পারভিন আরও বিরক্ত হয়ে তুলির চুলের মুঠি ধরে বললেন, ছি ছি ছি, নিজেকে ঘেন্না হচ্ছে আমার। এই মেয়ে আমি পেটে ধরেছি, বিয়ের পর পরকিয়া করে বেড়ায়। থুহ, একদম ন্যাকা কান্না কাঁদবি না। এই খা নাকি আমার পেটে হয়েছে? তুই জন্মানোর পর মরলি না কেন? তুলির চুল ছেড়ে দিয়ে নিজেকে কোনো মতে সামলে বললেন, ইমনের বাড়ি ফিরে ওর পা ধরে মাফ চাবি। মাফ করলে ভালো, না হলে তোর কি হবে আল্লাহই ভালো জানেন। ওই নেশাখোর মাতাল বদমাশের সাথে আর একবার কথা বললে মুখ ভেঙে ফেলে দেব। ওইটুকু একটা ছেলে রেখে ওই তোর কি এক বিন্দু লজ্জা নেই? তুলি কেঁদে চলেছে, আর নাসিরা পারভিন এদিকে যা মুখে আসছে তাই বলে চলেছেন। তিলো নিজের রুমে বসে সবই শুনছে, কিন্তু ও সেখানে যাওয়ার কোনো আগ্রহ বা প্রয়োজনীয়তা খুঁজে পাচ্ছে না। তুলি অন্যায় করেছে আর নাসিরা পারভিন পারিপার্শ্বিক বিবেচনায় সম্মান বাঁচাতে সেটা লুকিয়ে নিজে দায়িত্ব নিয়েছিলেন মেয়েকে ঠিক করার। তুলি কথা শোনেনি, এটুকু তো অন্তত ওর প্রাপ্য। তাছাড়া নাসিরা পারভিন ওকে নিজে এসবের থেকে দূরে থাকতে বলেছে। তিলোর বিছানায় বসে বসে কথাগুলো মনোযোগ দিয়ে শুনল আর কিছু সময় পরপর এক একটা দীর্ঘশ্বাস ফেলে চলল। যদিও এভাবে আড়িপাতা ঠিক না, তবুও ওর আজকে কৌতূহল হচ্ছে তুলির বিষয়টা নিয়ে। তাই আর আজ ঠিক ভুলের বিচার করার কোনো ইচ্ছা ওর নেই। তবে ওর খুব ক্ষুধা পেয়েছে। এই পরিস্থিতিতে যে খাবার জোটার কোনো সম্ভাবনা নেই ও জানে। এখন শুধু পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষা তিলোর। মনে মনে দ্রুত সবকিছু ঠিক হয়ে যাওয়ার জন্য প্রার্থনাও করে চলেছে। পরিস্থিতি মোটামুটি ঠান্ডা হল তুষারের বাজানো কলিং বেলের শব্দে। নাসিরা পারভিন কথা থামিয়ে তুলির দিক থেকে অগ্নিদৃষ্টি সরিয়ে গটগট করে হেঁটে গেলেন দরজার কাছে। রাগে লাল হয়ে যাওয়া মুখটা তার স্বাভাবিক রঙে তখনও ফেরেনি। দরজা খোলার পরও আগের রেশ ওনার কাটেনি। তুষার দরজা খুলতেই ভ্রু কুঁচকে বলল, রোদ থেকে ফিরলাম আমি, আর তোমার মুখ টমেটোর মতো লাল হয়ে আছে কেন? বাইরে বেরিয়েছিলে নাকি? তুষারের ঠোঁটে সাধারণ দুষ্টুমির হাসি। নাসিরা পারভিনের এটা যেন সহ্য হল না। ঝাঝালো কণ্ঠে বললেন, তোকে এতবার বেল চাপতে নিষেধ করা হয়েছে না? চাপিস কেন? এর পরদিন থেকে দরজা খোলা হবে না, বাইরে দাঁড়িয়ে থাকবি। কিছু বলি না বলে যার যা ইচ্ছা তাই করে যাচ্ছ। চড়িয়ে তোর গাল লাল করে দেব। তুষারের বুঝতে বাকি থাকল না যে নাসিরা পারভিন রেগে আছেন। কার উপর বুঝতে পারছে না, তবে উনি রাগলে সবার উপরই তার প্রভাব পড়ে। আনিস সাহেবও বাদ পড়েন না কখনো।
তুষার এ নিয়ে কথা না বাড়িয়ে বলল, পরে রাগ ঝেড়ো তো আম্মা। এখন ক্ষুধা লেগেছে, খেতে দাও। বাইরে থেকে এসে ভালো লাগছে না। হ্যাঁ, তাই তো। কারোরই কিছু ভালো লাগে না। সব যেন আমারই দায়। যা তোর ছোট বোনকে ডেকে আনো গিয়ে। কথাগুলো বলতে বলতে নাসিরা পারভীন রান্নাঘরে ঢুকলেন। তুষার এখনো জানে না ওনার রেগে যাওয়ার কারণ কি। ও কাঁধ ঝাঁকিয়ে ওই হবে কিছু একটা ধরনের একটা ভাব নিয়ে নিজের রুমে চলে গেল। তুলি আরও আগেই নিজের রুমে ফিরে এসেছে। তুষার কাপড় পাল্টে হাত মুখ ধুয়ে তিলোকে ডেকে নিয়ে গিয়ে একসাথে বসল ডাইনিং টেবিলে। তুষার চোখের ইশারায় তিলোকে জিজ্ঞাসা করল, কি ব্যাপার? বাড়ির পরিবেশ বাইরে থেকে গরম কেন? তিলো দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে ঠোঁট উল্টে মৃদুস্বরে বলল, কি জানি। নাসিরা পারভীন ওদের দুজনকে খেতে দিয়ে তুষারকে উদ্দেশ্য করে বললেন, তোমার বড় বোন কি খাবে না? নাকি? আমি কারো জন্য পড়ে করতে পারবো না। তুষার সরু চোখে একবার ওনার দিকে তাকিয়ে বলল, তুমি তো শুধু তিলাপুকে ডাকতে বললে। তুলিপু খায়নি? নাসিরা পারভীন কোনো একটা কারণে অপ্রস্তুত হয়ে পড়লেন। সে ভঙ্গিতেই বললেন, যার ইচ্ছা হবে সে খাবে। না হলে আমার কি? আমি আর কাউকে দিতে পারবো না। নিজে নিয়ে খাবে। কথাটুকু শেষ করে উনি চলে গেলেন সেখান থেকে। তুলি সবকিছু শুনলেও আসল না। তিলো আর তুষারের কি? ওদের ক্ষুধা লেগেছে, তাই খেয়ে নিল। তুষার বুঝতে পারল, ওর মা আসলে তুলির উপর রেগে আছেন। খাওয়া শেষে নাসিরা পারভীন একটা প্লেটে খাবার গুছিয়ে তুষারের হাতে দিয়ে বললেন তুলির রুমে রেখে আসতে। সাধতে নিষেধ করলেন। ইচ্ছা হলে খাবে, না হলে নাই। তুষারের হাতে প্লেটটা দিতে দিতে স্বগতোক্তি করলেন, যাবি আর কই? সেই ডাবের চারির ধারে তো আসতেই হবে। বাপের তা ছাড়া খাবি কি? তুষার মুখ টিপে হেসে দিল। ওর মায়ের স্বভাব ও জানে। ছেলেমেয়ের উপর ভীষণ রেগে থাকলেও তারা সময়মতো না খাওয়া পর্যন্ত উনি শান্তি পান না। তুষার খাবারটা তুলির রুমে থাকা স্টাডি টেবিলটার উপর রেখে ওকে খেতে বলে চলে আসলো। ওকে আবারও বের হতে হবে টিউশনে। সন্ধ্যায় আজকে আর প্রতিদিনের মতো হালকা নাস্তার সাথে আড্ডাটা হল না। বাড়ির পরিবেশ থমথমে। তিলো বিকালে ছাদে গিয়েছিল। তবে সেখানে গিয়ে দেখতে পায়, ওর মা আগে থেকেই সেখানে আছে। উনি সাধারণত ছাদে ওঠেন না, বিকালে বসে বসে টিভিতে সিরিয়াল দেখেন, নইলে পাড়া বেড়াতে বের হন, এই ভাবির বাড়ি, ওই ভাবির বাড়ি। আজকে ছাদে দেখেও তিলো অবাক হয়নি। আরেকটা বিষয় লক্ষ্য করেও হয়নি, উনি কাঁদছিলেন। তিলো ওনাকে সামলাতে যায়নি, কেঁদে হালকা হওয়ার সুযোগ দিয়েছে। তাছাড়া ও সামলাতে গেলে হয়তো হিতে বিপরীত হতো। ওনার সহানুভূতি পছন্দ না। আবার তিলো তো অভিমান করে আছে তার উপর। তিলো নিঃশব্দে নিচে চলে এসেছে। সন্ধ্যার পর বইগুলো নিয়ে বসে ও পড়ায় মন বসাতে পারছে না। কারণ অনুধাবন করল, আশেপাশের পরিবেশের অস্থিরতা আর ওর পেটের ক্ষুধা নামক ছোট্ট ইঁদুরটা। সন্ধ্যার নাস্তার অভাব ও অনুভব করতে পারছে। তিলো রান্নাঘরে গিয়ে চা বানিয়ে সাথে কয়েকটা বিস্কুট এনে বারান্দায় বসল। খেতে খেতে চিন্তাগুলো ওর মাথায় ঘুরপাক খাচ্ছে। ওর মা আর বোনের মধ্যেকার ঠান্ডা যুদ্ধটা এতদিন সবার চোখের আড়ালেই ছিল। আজ যেন তিলো আগুনে ঘি ঢেলে দিয়েছে। ঘুমিয়ে থাকা আগ্নেয়গিরি হঠাৎ জেগে উঠেছে ওর ইন্ধনে। আর ও নিরাপদ আশ্রয় খুঁজে আগেই এলাকা ত্যাগ করেছে। চুপচাপ গর্তে লুকিয়ে আছে। ছোটবেলার কথা মনে পড়ল হঠাৎ ওর। ছোট থাকতে তুলির কোনো লুকিয়ে রাখা অন্যায় মাকে জানিয়ে দিয়ে তিলো একদম চুপ হয়ে দেখত ওর বোনের বকা খাওয়া। তখন সে হতো সবচেয়ে ভদ্র মেয়ে।
আজ এতগুলো বছর পর আবারও ছোটবেলার একটা স্বাদ পাচ্ছে ও, যদিও তুলির অন্যায়টা এবার খুবই গুরুতর। ওর ভাবনার মাঝেই ফোনটা বেজে উঠল। তিলো ভ্রু কুচকে পাশে তাকিয়ে স্ক্রিনে আননোন নাম্বার দেখে বিরক্ত হলেও ফোন রিসিভ করল। ও হ্যালো বলার আগেই ওপাশ থেকে বাজখাই কণ্ঠ শোনা গেল। আমার নাম্বার তুই তোর বান্ধবীকে দিয়েছিস তিল? কণ্ঠটা শুনে তিলো কয়েক মুহূর্ত চিন্তা করল এটা কে। মনে পড়তেই বলল, কে? অরিক ভাইয়া? রাখো তোর ভাই। তুই দিয়েছিস আমার নাম্বার? হুম। কেন তিল? আর দিলও বলিসনি কেন আমাকে বিরক্ত না করতে? কি উশৃঙ্খল মেয়ে রে বাবা। তিলোর আজকের মন খারাপের মাঝেও বেশ মজা লাগছে। অনেক কাজ সেরে ফেলেছে, তারপরও এখন ওর অরিকের বকা শোনার স্বাদ নেই। মনে মনে বলল, প্লিজ আল্লাহ, এই মিথ্যার জন্য মাফ করে দাও। আর বলবো না, প্রমিজ। কথাটা মনে মনে আওড়ে তিলো ফিঙ্গার ক্রস করে নিয়ে বলল, সরি ভাইয়া, আসলে ওকে আরেকটা নাম্বার দিতে গিয়ে তোমারটা চলে গিয়েছে। আজকে ভার্সিটিতে গেলে তখন ও বলল, নিষেধ করার সময় পাইনি, ওকে বলে দেব। অরিক নিজের কণ্ঠ শান্ত করে বলল, হ্যাঁ বলে দিস। আর আমার এই নাম্বারটা একদম দিবি না, বেহায়া মেয়ে। নিষেধ করা সত্ত্বেও ফোন করে যাচ্ছে। তিলো ছোট করে আচ্ছা বলে ফোন কেটে দিল। অরিক চাইছিল না তিলো এখনই কেটে দিক। একবার ওরও জিজ্ঞাসা করা হয়নি যে তিলো কেমন আছে আর না তিলো করল। এটা কি সম্পর্কের অবচেতন দূরত্ব নাকি জোরতা আর সংকোচবোধ, এটা অরিকের বোধগম্য হল না। পরদিন ভোরে বাড়িতে নাসিরা পারভিনের দূরসম্পর্কের চাচাতো ভাই হালিম সাহেব এসে হাজির হয়েছেন। হঠাৎ তার আগমনে নাসিরা পারভিন ব্যতীত কেউই আসলে খুশি হয়নি। লোকটা এককালে সচিব ছিলেন। একমাত্র মেয়ের জামাই একজন জীববিজ্ঞানী, তারা থাকে আমেরিকা। লোকটার অহংকারী ভাবটা আনিস সাহেবেরও পছন্দ না। নিজেকে কি মনে করেন সেটা কেউ চিন্তা করেও বের করতে পারে না। একদিন ভোরে আনিস সাহেবকে কল করে খোশগল্প শুরু করে দিলেন। তখন একদম ভোর। ঘুম ঘুম চোখে আনিস সাহেব ফোনটা রিসিভ করে কথা বলেন। কথাগুলো নিতান্তই অমূলক গল্প ছিল। এক পর্যায়ে তিনি বলেন, তার শরীর বেশ অসুস্থ হয়েছিল কিছুদিন যাবৎ। ডাক্তার বিভিন্ন টেস্ট দিয়ে কোনো রোগ পায়নি। এমনকি এটাও বলেন, ল্যাব রিপোর্ট নিতে গিয়ে উনি জিজ্ঞাসা করাই ওরা বলে, ওনার স্টুলে কোনো ওয়ার্ম নেই। ঘুম ভাঙিয়ে এমন কথায় আনিস সাহেবের মেজাজ তখন তিরিক্ষি হলেও ভদ্রতার খাতিরে কিছু বলতে পারেননি। তিলো ঘুম থেকে উঠে ওনাকে দেখে চোখ যেন কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। এই লোকের মতলব ওর ভালো লাগে না। এক কাজ পেয়েছে এখন, ঘটকালি করা। তুলির বিয়েটা উনি দিয়েছিলেন। আজ ওনাকে দেখেই অজানা আশঙ্কায় তিলো মৃদু কেঁপে উঠল। হঠাৎ খবর না দিয়ে একা এলেন কেন? ওনার স্ত্রী কোথায়? তিলো এসব চিন্তা করতে করতেই একেবারে রেডি হয়ে ডাইনিং টেবিলে বসল ভার্সিটিতে যাবে বিধায়। ওনার আগেরবার যাওয়ার সময় বলা শেষ কথাগুলো তিলোর কানে বাজছে। যাওয়ার সময় বলে গিয়েছিলেন, তিলো বড় হয়েছে। ওর তো এখন একটা সংসার হওয়া প্রয়োজন। তুলি তো পার হল। সামনের বার এসে ওর জন্য জামাই ঠিক করেই যাবে। তিলো দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে ওনার দিকে পিঠ দেখিয়ে বসে ডাইনিং টেবিলে নাস্তা করে নিল। পানি পান করে বেরিয়ে যাওয়ার সময় ছোট করে হালিম সাহেবকে একটা সালাম দিল। হালিম সাহেব মুখে হাসি নিয়ে মৃদু সুরে তার জবাব দিয়ে বললেন, তিল মা, আজ বাইরে যাস না। তিলো ভ্রু কুচকে বলল, যাওয়া তো লাগবে মামা। ক্লাস মিস করা যাবে না। নাসিরা পারভিন পাশ থেকে বলে উঠলেন, মামা যখন যেতে নিষেধ করছে তো একদিন না গেলে কিছু হবে না। তিলোর সন্দেহ গাঢ় হচ্ছে।
হালিম সাহেব কমলা দাঁত বের করে হেসে বললেন, বয় বয়, সামনে বয় তো দেখি, কতকাল দেখি না তোদের। তিলু অনিচ্ছা সত্ত্বেও ওনার সামনের সোফাটায় বসল। হালিম সাহেব আয়েশি ভঙ্গিতে বসে বললেন, তা পড়াশোনা কেমন চলছে? তিলোর একবার ইচ্ছা হলো বলবে, নিজেই তো যেতে দিলেন না ভার্সিটিতে। এখন এই প্রশ্ন অমূলক, কিন্তু বলল না। ভদ্র কণ্ঠে বলল, এই চলছে, ভালোই, আলহামদুলিল্লাহ। তা ভালো। কথাটুকু বলে উনি চুপ করে আছেন। তিলোর দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে যেন পর্যবেক্ষণ করে নিলেন। এরপর নাসিরা পারভিনের দিকে ফিরে তাকাতেই নাসিরা পারভিন তিলোকে নিজের রুমে যেতে বলল। তিলো বিরক্তির একটা মুখভঙ্গি করে নাসিরা পারভিনকে এক নজর দেখে নিজের রুমে চলে এলো। নিজের রুমে ঢুকে ঠাস করে দরজা বন্ধ করে দিল। নাসিরা পারভিন চিৎকার করে উঠলেন। তিলোও গলার স্বর চড়িয়ে বলল, সরি আম্মা, জোরে লেগে গিয়েছে। এরপরই ঘাড়ে ঝুলিয়ে রাখা ব্যাগটা বিছানায় ছুঁড়ে ফেলে দিল। এর কোনো মানে হয়? যেতে দেবে না আগে বললেই হলো। এত কষ্ট করে তিলো রেডি হতো না। তিলো কয়েক পদক্ষেপ হেঁটে নিজের শরীরটাকেও ঠাস করেই বিছানার উপর ফেলে দুই হাত দুদিকে প্রসারিত করে সিলিংয়ের দিকে তাকিয়ে আছে। তিলো ভাবছে, ওর ভাবনা সত্যি হলে তুলির বোরটা তো খারাপ হয়নি, তুলি নিজের দোষে সংসার হারিয়েছে। তিলোর জন্য এমন কাউকে, নাকি ওর গায়ের রঙের জন্য ওকে ভালো ছেলের সাথে বিয়ে দেওয়া যাবে না? তিলোর ভাবনার মাঝেই তুষার নক করল। তিলো মুখ থেকে চো জাতীয় একটা শব্দ করে উঠে গেল দরজা খুলতে। দরজা খুলতেই তুষার হেলেদুলে রুমে ঢুকল। তিলো দরজা চেপে দিয়ে তুষারের দিকে সন্দেহাতীত চোখে তাকিয়ে ভ্রু নাচাল। তুষার ওর বিছানায় চিৎপটাং হয়ে শুয়ে বলল, তিলাপু তোর বিয়ে। তিলো এবার ব্যস্ত হয়ে পড়ল ওর কথায়, যদিও আগেই আন্দাজ করেছিল। তুষারের হাত টেনে ধরে উঠিয়ে বসিয়ে বলল, বললেই হলো নাকি? বিয়ে এত সহজ? আমি করব না। সেটা তোর ব্যাপার। আজকে যে তোকে পাকা দেখতে আসবে নিশ্চিত থাক। তিলো কণ্ঠ খাদে নামিয়ে বলল, তুই জানলি কেমন করে? মামাকে দেখলি না? আমি আম্মাকে আব্বুকে বলতে শুনেছি। আমার পছন্দের একটা বিষয় আছে, আগে তো দেখুক। বাদ দে। বলতো কালকে আম্মা তুলি আপুর উপর রেগেছিল কেন? আমি কি করে জানব? তুই আম্মাকে জিজ্ঞাসা কর। সেটা পারি না বলেই তো আমার আশেপাশে এত রহস্য। আম্মাকে জিজ্ঞাসা করে বকা খাওয়ার স্বাদ নেই। জানা লাগবে না, তোর জানার বিষয়ও না। বল না। আমি জানি, তুই জানিস। না বললাম তো। বিরক্ত করিস না। এমনিতে মেজাজটা গরম হয়ে গেল। তুষার আরও কিছু সময় ওকে জোরাজোরি করা সত্ত্বেও ও বলল না। তুষার হতাশ হয়েই নিজের রুমে ফিরল। তুষার চলে যেতেই তিলো অনিকে ফোন করল। ও সরাসরি আজকে জিজ্ঞাসা করতে চেয়েছিল অনিকে যে ও অরিকের সাথে আসলে কি করেছে, কিন্তু যেতে পারল না ভার্সিটিতে। আর ওর কৌতূহল দমিয়ে রাখা সম্ভব না। তিলো কল করতেই অনি রিসিভ করল। তিলো সাধারণ ফর্মালিটি বাদ দিয়ে সরাসরি ওকে বলল, কি করেছিস রে তুই অরিক ভাইয়ের সাথে? অনিমা এক মুহূর্ত চুপ থেকে ওর কথাটা বোঝার পর বলল, কি করব? তোর ওই আনরোম্যান্টিক গম্ভীর ভাই তো শুরুতেই সব পণ্ড করে দেয়। সকালের নাম্বার বাদ দিয়ে আরেক নাম্বারে ফোন করলাম। সে ধরেই আমি কথা বলছি না বলে কেটে দিল। আমি আবার দিলাম। এবার রেগে ঝেড়ে দিল। আমি আবার দিয়ে বুঝতে পারলাম নাম্বার ব্লক করেছে। আমি আয়াসের ঘর থেকে ওর সিমের বক্সটা এনে আর আমারগুলো মিলিয়ে মোট 13টা সিম নিয়ে বসলাম,
তাকে একে একে ফোন করব বলে। সময় নিয়ে নিয়ে ফোন করলাম। আরও দুটো ব্লক করার পর আর ফোন ধরে না। এরপর সন্ধ্যায় কল করে বললাম, প্রফেসর আমি অনি। উনি চিনলেনই না। তোর বান্ধবী পরিচয় দিল, বলল কলেজে কোনো সমস্যা হলে অফিসে ফোন করতে। আবার দিলও কেটে। আমি আবার ফোন করে বুঝলাম সেটাও ব্লক করেছে। আরেকটা দিয়ে ফোন দিতেই তিল, এই তিল। অনিমা ওদিক থেকে তিলোর কোনো আওয়াজ না পেয়ে ওর নাম ধরে ডাকল। তিলু ওর কথা শুনে ঝিমাচ্ছে। মেয়েটা এত কথা বলে, একসাথে বলে যায়, ওদিকে কে শুনল না শুনল সেদিকে খেয়াল খুব কম। অনির মুখে নিজের নাম শুনে তিলোর হুঁশ ফিরল। আধো আধো গলায় বলল, হু বল, তুই কি আদৌ শুনছিস? তিলো অপ্রস্তুত ভঙ্গিমায় বলল, হ্যাঁ হ্যাঁ, বল বল, আমি কি বলেছি এতক্ষণ? তিলো এবার বিপদে পড়েছে। তিলোর কৌতূহল হলেও অনির বর্ণনায় ওর ঝিমুনি এসে গিয়েছিল। তিলো আমতা আমতা করে বলল, ওই তো, কয়েকটা নাম্বার ব্লক খেলি। আবার দিলই, আবার ব্লক খেলি, আবার দিলই, আবার ব্লক খেলি। আবা, থামো, তোকে আর বলবই না। কিচ্ছু শুনিস না তুই? আরে আরে না, আমি শুনছি, বল। অনি আবার শুরু করল। উনি আগেই বুঝতে পেরেছিলেন সকাল থেকে আমি বিরক্ত করছি। এবার ফোন দিতেই অনির কথা শেষ হওয়ার আগেই তিলো কৌতূহলী কণ্ঠে বলল, এবার ফোন দিতেই অনির কথার মাঝে থামিয়ে দেওয়ায় ওর একদমই ভালো লাগেনি। কর্কশ গলায় বলল, তোর ওই মারুফ ভাই আমার সাথে প্রেমালাপ করেনি? কি উগ্র মেজাজ! যা নয় তাই বলল। মারুফ? হেইয়া ক্যাডায়? ওই মারুফের মতো গালিগালাজ চালিয়েছে। তিলো বুঝতে পারল অনি প্রতীকী অর্থে তার নাম নিচ্ছে। তিলো নাক ফুলিয়ে নিজের সামান্য রাগের বহিঃপ্রকাশ ঘটিয়ে বলল, আমার ভাই ওরকম ভাষা ব্যবহারই করে না। বাজে কথা বলবি না ওর নামে। এহে, এসেছে আমার ভাই ভক্ত বুন্ডি। শোন, আমি না হয় একটু বাড়িয়েই বলেছি। অত খারাপ কথা সে বলেনি, কিন্তু খুব ভালো কথাও বলেনি। এই তুই না বলেছিলি তুষার জন্মানোর পর ওকে কেবিনে নিয়ে আসতেই তোর দাদি তখন রচা খাচ্ছিলেন, তাই মধুর অপেক্ষা না করে ওর মুখে রচা দিয়েছিলেন আঙুলের মাথায় লাগিয়ে? তিল, আইসোয়ার তোর অরিক ভাইকে এভাবে নিম পাতার রস খাওয়ানো হয়েছে জন্মের পর। তুষারেরটা সত্যি, ভাইয়েরটা তো জানি না। জেনে নিস। এই অনির ধারণা ভুল হতে পারে না। বাই দ্য ওয়ে, ভার্সিটি আসবি না? না, ভালো লাগছে না। অনি আরও কিছুক্ষণ কথা বলে ফোন কেটে দিল। তিলোর খুব ঘুম আসছে। ভার্সিটি গেলে চাকফি খেয়ে ক্লাস করা লাগত। এখন উঠে গিয়ে চা বানাতে ইচ্ছা করছে না। তিলো আগে পিছে বেশি না ভেবে ঘুমিয়ে পড়ল। ওর ঘুম ভাঙল নাসিরা পারভিনের ডাকে। উনি বিরক্ত ভঙ্গিতে তিলোকে ডেকে চলেছেন। তিলো ঘুম থেকে উঠতেই তিনি ওকে ফ্রেশ হয়ে এসে হাতে একটা শাড়ি ধরিয়ে দিয়ে পরে নিতে বললেন। তিলো পুরোটা বুঝতে পেরে বলল, আম্মা, আমি এখনই বিয়ে করব না। নাসিরা পারভিন ব্যস্ত ভঙ্গিমায় রুম থেকে বের হতে হতে বললেন, দেখাদেখি হলেই বিয়ে হয়ে যায় না মা। বিয়ে জীবনের খুব বড় একটা বিষয়। তোর মামার পরিচিত একটা ছেলে দেখ তুই। পছন্দ না হলে তো আমরা আছি, মামা খুব আশা করে এনেছেন। তার সম্মান নষ্ট করিস না আম্মা। তবুও। তিলো ঠোঁট বাঁকিয়ে কথাটা বলল, যেন এখনই কেঁদে দেবে। নাসিরা পারভিন চোখ রাঙিয়ে বললেন, কথা শোনো আমার। দুপুরে খাবে ওরা। মাংসটা আমি রান্না করছি, কিন্তু যখন আমি বলবো তুমি করেছ, তুমি সম্মতি দেবে।
আমি তোমাকে রেসিপি শিখিয়ে দিচ্ছি। আর একটু এসে খুন্তি নেড়ে দিয়ে যাও। দ্রুত। নাসিরা পারভিন রুম ত্যাগ করতে নিতেই তিলো বলল, আমি কালো বলে মিথ্যা যোগ্যতা দেখাতে হবে? নাসিরা পারভিনের কানে কথাটা গেলেও তিনি কিছু না বলেই রুম ত্যাগ করলেন। চলবে।